এইচএসসি 26 ব্যাচ এই মুহূর্তে বাংলা প্রথম পত্রের সিকিউ নিয়ে তোমরা সবচেয়ে বেশি চিন্তিত। সিকিউ কিভাবে পড়বো এবং সিকিউর জন্য কি কি পড়া উচিত, আজকের ভিডিওতে তোমাদেরকে সেই জিনিসটাই দেখাবো। এই মহামূল্যবান ভিডিওটি তুমি যদি দেখো এবং সেই অনুযায়ী যদি পড়ো নেক্সট কয়েকদিন, আমার পূর্ণ বিশ্বাস রয়েছে যে এই ক্লাসে তোমাদেরকে যা যা দেখানো হবে এর বাইরে থেকে সিকিউ আসার কোনো আশঙ্কা নেই। সো এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, খুব ভালো করে ভিডিওটি দেখো এবং আমি তোমাদেরকে কথা দিচ্ছি, তুমি যদি আমার দেখানো পথে সিকিউগুলো যদি পড়ো এবং আমি যা যা দেখাবো সেগুলো যদি অনুসরণ করো, এর বাইরে থেকে সিকিউ আসার কোনো আশঙ্কা নেই এবং তুমি যখন পরীক্ষা দিবা প্রশ্নপত্রে তুমি এই জিনিসগুলোই দেখতে পাবা। তাহলে শুরু করছি আমাদের আজকের ক্লাস। প্রথমেই আমরা যে প্রবন্ধটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাংলার নব্য লেখক দিগের প্রতিনিবেদন। প্রিয় শিক্ষার্থীরা, জাস্ট দুইটা জিনিস এই প্রবন্ধ থেকে সিকিউর জন্য দেখবা, জাস্ট দুইটা জিনিস। সেটা হচ্ছে বাংলার নব্য লেখক দিগের প্রতিনিবেদন প্রবন্ধের আলোকে সাহিত্য রচনার প্রকৃত উদ্দেশ্য ব্যাখ্যা করো। অর্থাৎ এখানে তোমাকে জানতে চাচ্ছে যে একটা সাহিত্য রচনা করা হলে এই সাহিত্য রচনার প্রকৃত উদ্দেশ্য আসলে কি হবে, সেই জিনিসগুলো তুমি এই প্রবন্ধে নিশ্চয়ই পড়েছো। এই জায়গাটা থেকে আমাদের এই প্রবন্ধে সিকিউ আসবে। এবং দ্বিতীয়তে আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে বাংলার নব্য লেখক দিগের প্রতিনিবেদন প্রবন্ধের আলোকে সাহিত্য রচনার ক্ষেত্রে যে বিষয়গুলো পরিহার করা উচিত। তাহলে আমরা দুইটা জিনিস জানবো। একটা হচ্ছে ভালো সাহিত্য বা উৎকৃষ্ট সাহিত্য লিখতে গেলে আমাদের আমাদের উদ্দেশ্যটা আসলে কি হবে। প্রথমত হচ্ছে সাহিত্য রচনার উদ্দেশ্য লেখকের কি হওয়া উচিত। নাম্বার 2 হচ্ছে সাহিত্যিক যখন সাহিত্য লিখবে তখন আসলে তার কোন কোন জায়গাগুলো বর্জন করা উচিত বা পরিহার করা উচিত। এই দুইটা পয়েন্ট পড়লে হোপফুলি যদি এখান থেকে সিকিউ আসে, এর বাহিরে থেকে প্রশ্ন আসার, এর বাহিরে থেকে সিকিউ আসার আসলে কোনো আশঙ্কা নাই। এরপর আসি আমাদের অপরিচিতা, খুবই গুরুত্বপূর্ণ এসএসসি 26 ব্যাচের জন্য এই গল্পটা। তো এই গল্পে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের প্রথমত প্রশ্ন আসতে পারে যে অনুপমের মানসিকতার দিকটি, এটা খুবই গুরুত্বপূর্ণ এবং তুমি এই জায়গাটাতে 3 স্টার দিয়ে তুমি পড়বা যে অনুপমের মানসিক দিক। অর্থাৎ অনুপমের মধ্যে আমরা যেই কাপুরুষতা যেটা দেখি, অর্থাৎ সে কোনো ডিসিশন মেক করতে পারে না, তার মামা যেটা বলে সেটাই, সে শিক্ষিত যুবক কিন্তু সে আসলে আত্মনির্ভর না, সে পরনির্ভর এবং সে ফ্যামিলির গণ্ডি থেকে বেরিয়ে আসতে পারেনি। ফলশ্রুতিতে দেখা যায় যে কল্যাণীকে সে বিয়েও করতে পারেনি। যখন তার শ্বশুর শম্ভুনাথ সেন তাকে যখন বলেছে যে তুমি তোমার মামার সাথে একমত কিনা, তখন সে আসলে কোনো সিদ্ধান্ত দিতে পারেনি এবং সে কোনো কথা বলেনি। সো তার এই যে মানসিকতা, অর্থাৎ অনুপমের যে মানসিকতা, সেই ব্যাপারটা আমাদের সিকিউর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপর বলছে অপরিচিত গল্প অনুপমের মামার মানসিকতা। অনুপমের মামার মানসিকতাটা কেমন সেইটা, অর্থাৎ অনুপমের মামা নিজেকে আমরা বলি না যে সব জনতা শমশের, সো এরকমই মনে করে। সো তার মানসিকতার ব্যাপারটা তোমাকে তুলে ধরতে হবে। এরপরে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তুমি যদি প্রথম প্রশ্নটাকে তুমি যদি 3 স্টার দাও, এটাকে তোমাকে 4 স্টার দিতে হবে। এটা হচ্ছে যে যৌতুক প্রথার নিম্ন দিক। অর্থাৎ আমরা দেখি অপরিচিত গল্পের আসলে গল্পের হাসি ঠাট্টা সবকিছুর আড়ালে রবীন্দ্রনাথ ঠাকুর যে ব্যাপারটা আসলে তুলে ধরতে চেয়েছেন সেটা হচ্ছে যে যৌতুক প্রথার কারণে আসলে তৎকালীন সময়ে যে যৌতুক প্রথা ছিল, সেই যৌতুক প্রথাটা আসলে কিভাবে আমাদের সমাজে রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে গেছে এবং এর ফলে আমাদের সমাজে আসলে কি কি নেতিবাচক প্রভাব পড়েছে। সো এরকম একটা হীন কাজ এবং ঘৃণ্য কাজ, এর যে দিকগুলো তুলে ধরা হয়েছে সেগুলো তোমাকে তুলে ধরতে হবে। সো এটা খুবই গুরুত্বপূর্ণ। এই গল্পের মূল বিষয়বস্তুই হচ্ছে আসলে যৌতুক প্রথা। ওকে, এরপরে যেটা সেটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কল্যাণীর যৌতুকের বিরুদ্ধে, কল্যাণীর যে যৌতুকের বিরুদ্ধে সে যে প্রতিবাদ এবং দেশমাতৃকার সেবায় যে নিয়োজিত হয়েছে এই ব্যাপারটা তুলে ধরতে হবে। আমরা যদি শেষ দিকে দেখি, কল্যাণী আসলে সে বিয়ে করেনি এবং সে বিবাহ না করে সে আসলে দেশমাতৃকার সেবায় নিয়োজিত হয়েছে এবং যে যৌতুকের বিরুদ্ধে তার যেই প্রতিবাদ ছিল সেটা এখানে তুলে ধরা হয়েছে। সো তুমি শতভাগ নিশ্চিত থাকতে পারো, একদম শতভাগ নিশ্চিত থাকতে পারো। আমি তোমাকে চ্যালেঞ্জ দিয়ে বলছি যে যদি অপরিচিত গল্প থেকে সিকিউ আসে, হয় সেই সিকিউতে যে জিনিসটা জানতে চাইবে সেটা হচ্ছে যৌতুক প্রথার ব্যাপারে, অথবা কল্যাণীর যে প্রতিবাদ বা সর্বশেষ সে যে দেশমাতৃকায় ব্রত গ্রহণ করেছে বা দেশমাতৃকায় সেবা নিয়োজিত হয়েছে, অথবা অনুপমের মানসিকতার দিক। এর বাইরে থেকে সিকিউ কখনোই আসবে না, কখনোই আসবে না। ওকে, সো তোমাকে হাইলি কনফিডেন্সের সাথে আমি তোমাকে এই জিনিসগুলো বলছি জাস্ট বিকজ যাতে তুমি পড়ো। ওকে, সো না পড়লে কিন্তু বুঝতেই পারতেছো হ্যাঁ কি হবে পরীক্ষার হলে। এরপর আসো সাহিত্যে খেলা। এখান থেকে আমরা দুইটা জিনিস পড়বো। প্রথমত আমরা যেটা পড়বো সেটা হচ্ছে খেলা এবং সাহিত্যের মধ্যে যে যোগসূত্র স্থাপন করেছে, অর্থাৎ খেলা আর সাহিত্যের মধ্যে তিনি যে দুটো জিনিসকে বুঝিয়েছেন সেই দুটো জিনিস ক্লিয়ার একটা ধারণা রাখতে হবে। এরপর হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে উৎকৃষ্ট সাহিত্য রচনার বৈশিষ্ট্য। এটা অনেকটা বাংলার নব্য লেখক দিগের প্রতি নিবেদন যে প্রবন্ধটা আমরা পড়েছি এটার সাথে অনেকটা
সিমিলার। এরপর আসে বিলাসী, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা গল্প। তো এই গল্পে যদি আসে পরীক্ষায় প্রশ্ন, তাহলে প্রশ্ন আসতে পারে যে বিলাসীর যে প্রকৃত ভালোবাসা, মৃত্যুঞ্জয়ের প্রতি তার যে ভালোবাসা, যে ভালোবাসা আসলে কোনো অর্থের বিনিময় না, জাত বংশের আসলে জাত শ্রেণী বৈষম্যের ঊর্ধ্বে যে ভালোবাসা, সে ভালোবাসার দিকটা তুলে ধরতে হবে। এরপরে বলছে অথবা বিলাসীর মানবিক দিকগুলো। সো বিলাসী যে আসলে তাকে মৃত্যুঞ্জয়কে সেবা করেছে এবং তার প্রতি তার যে ভালোবাসা, যখন আমরা দেখি যে তাকে যখন ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে, তখন আসলে সেই মোমেন্টে সে আসলে বলতেছে যে আমাকে একটি বার ছেড়ে দাও, আমি রুটিগুলো রেখে আসি, বাহিরে রাখলে শেয়ার কুকুর খেয়ে ফেলবে, হ্যাঁ, রোগা মানুষ সারাটা রাত না খেয়ে থাকবে। এই যে তার যে মানবিক যে গুণ, এবং এছাড়া ন্যাড়াকে সে হচ্ছে আহ গহীন রাতে সে আসলে নিজের কথা চিন্তা না করে ন্যাড়াকে সে এগিয়ে দিয়ে আসলো, গহীন জঙ্গলে সে মৃত্যুঞ্জয়ের মতো একটা রোগা মুমূর্ষু মানুষকে নিয়ে সে আসলে একা রাত পার করেছে। তো সেই জায়গাগুলো। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই গল্পে যদি সিকিউ আসে, তাহলে যেখান থেকে সিকিউ আসবে সেটি হচ্ছে যে শ্রেণী বৈষম্যের দিক থেকে। আমরা দেখি যে বিলাসী একটা সামান্য সাপুরে মেয়ে, সো তাকে আসলে বিয়ে করার পরে তার মৃত্যুঞ্জয় যে খুড়া, সে আসলে গ্রামবাসীকে যেভাবে উদ্বুদ্ধ করেছে তাদেরকে গ্রাম ছাড়া করার জন্য, এবং মৃত্যুঞ্জয় বিরুদ্ধে যেভাবে লেগে পড়েছে, সো এটা শুধু আমাদের নট অনলি আমাদের বিলাসী গল্প, এটা তৎকালীন পুরো সমাজ ব্যবস্থাকে আসলে এটা রিপ্রেজেন্ট করে। সো সেই জিনিসটা এখানে তোমাকে তুলে ধরতে হবে। এরপর হচ্ছে এই যে বললাম যে সমাজ চিত্র, সো এই কোশ্চেনটা প্রায় সিমিলার। ওকে, এরপর বলছে বিলাসী গল্পের সামাজিক কুসংস্কার খুবই গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামাজিক যে কুসংস্কার গুলো আছে, আমরা এখানে মানে একটা গুরুত্বপূর্ণ কুসংস্কার দেখতে পাই যে অন্ন পাপ, যে মৃত্যুঞ্জয় বিলাসীর হাতে ভাত খেয়েছে, তার মানে এটা অন্য পাপ। এছাড়া আরো অনেকগুলো কুসংস্কারের দিক এখানে ফুটিয়ে তোলা হয়েছে। তো এই জায়গাগুলো থেকে আমাদের পরীক্ষাতে প্রশ্ন আসবে। ওকে, তো এর বাইরে থেকে কিন্তু আমাদের সিকিউতে কোশ্চেন আসবে না। এরপর আমরা যদি দেখি যে অর্ধাঙ্গিতে আমরা একটা জায়গাতে খুব ভালো করে হাইলাইট করব, সেটা হচ্ছে আমরা যদি দেখি যে সমাজ, রাষ্ট্র তথা জাতীয় উন্নয়নে নারী মুক্তির যে প্রয়োজনীয়তা, অর্থাৎ নারীদেরকে মুক্ত করতে হবে, নারীরা যে পরাধীন, সেই পরাধীনতার শৃঙ্খল থেকে তাদেরকে বেরিয়ে আসতে হবে, এখানে এটা আসলে মূল প্রতিপাদ্য বিষয়। এবং সিকিউ আসলে এখান থেকে আমাদের সৃজনশীল প্রশ্ন আসে। এরপর হচ্ছে যৌবনের গান প্রবন্ধের আলোকে তারুণ্যের বৈশিষ্ট্য। এটা ভালো করে মনে রাখবা যে এই প্রবন্ধে আসলে তারুণ্যের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলো কাজী নজরুল ইসলাম যে তুলে ধরেছেন সেগুলো সম্পর্কে আমাদেরকে লিখতে হবে। এরপর হচ্ছে জীবন ও বৃক্ষ প্রবন্ধ। জীবন ও বৃক্ষ প্রবন্ধ আমাদেরকে জানতে হবে, এখানে একটু টাইপিং ভুল আছে, এটা হচ্ছে স্বল্প প্রাণ, এরপর হচ্ছে স্থূল বুদ্ধি, হ্যাঁ, ও জবরদস্তি প্রিয় মানুষের যে কথাগুলো বলা হয়েছে সে ব্যাপারগুলো এখানে আমাদেরকে জানতে হবে। সিকিউতে বা সৃজনশীলে এগুলো প্রশ্ন আসে। এরপর হচ্ছে জীবন ও বৃক্ষ প্রবন্ধে বৃক্ষের সাথে মানুষের জীবনের সাথে সম্পর্ক, অর্থাৎ বৃক্ষের সাথে মানুষের জীবনের সাথে, বা মানুষের জীবনের সাথে বৃক্ষের যে সম্পর্ক, যে সংশ্লিষ্টতা, যে মিল রয়েছে, সেগুলো এখানে তুলে ধরতে হবে। সো এই জায়গাটা আমাদেরকে জীবন ও বৃক্ষ প্রবন্ধের আলোকে পড়তে হবে, স্পেশালি শেষেরটা খুবই গুরুত্বপূর্ণ। এরপর আমরা দেখি গন্তব্য কাবুল আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে এখানে আসলে লেখক বিভিন্ন নানা দেশ, জাতি, সংস্কৃতি এবং ঐতিহ্যের স্বরূপ আলোচনা করে। সো আমরা দেখি বিভিন্ন নানা পেশার মানুষের কথা এখানে আসে, নানা জাতির মানুষের কথা আছে, তাদের ঐতিহ্য সম্পর্কে আছে, তাদের খাদ্যাভ্যাস সম্পর্কে আছে, তাদের পোশাক পরিচ্ছদ সম্পর্কে আছে। সো এই বিষয়গুলো সম্পর্কে আমাদেরকে এখানে জানতে হবে। সো এই বিষয়গুলো জানলে মোটামুটি আমাদের সৃজনশীল লেখা যাবে। এরপর আসি গুরুত্বপূর্ণ একটা গল্প, মাসি পিসি। মাসি পিসি গল্পে দুইটা পয়েন্ট, এই দুইটা পয়েন্ট থেকে আমাদের সিকিউ বা সৃজনশীল আসবে। প্রথমত হচ্ছে মাসি পিসি গল্পে মাসি ও পিসির প্রতিবাদী ও সংগ্রামী জীবনের মানসিকতা, অর্থাৎ আল্লাদিকে যখন আমরা দেখি যে সবাই যখন তাকে ভোগ করতে চায়, বা পুরুষতান্ত্রিক সমাজে আসলে একজন স্বামী বঞ্চিতা নারীর যে তাকে সবাই যে লোলুপ দৃষ্টিতে দেখে, সেখান থেকে কিভাবে মাসি পিসি আল্লাদিকে প্রোটেক্ট করেছেন, সেই ঘটনা এখানে আমাদেরকে তুলে ধরতে হবে। এরপর বলছে মাসি পিসি গল্পে পুরুষ শাসিত সমাজ ব্যবস্থার বিরুদ্ধে চিত্র, অর্থাৎ পুরুষ শাসিত সমাজ ব্যবস্থা, দুজন বিধবা নারী, তারা আমরা দেখি যে নৌকা বেয়ে তারা সবজি বিক্রি করে, শহরে গিয়ে মানুষের ঘরে কাজ করে, এবং একই সাথে তাদের নিজেদের একজনের আল্লাহ দিয়ে, একজনের খালা, আরেকজনের ফুফু, তারা এই আল্লাদি নামক যে মেয়েটা, তাকে তারা সবাই তার দায়িত্ব নিয়েছে। তো এই যে পুরুষতান্ত্রিক সমাজের যে ব্যবস্থা, আমরা শেষের দিকে গিয়ে দেখি যে কানে চকিদার আসে, তাদেরকে ডেকে নিয়ে যায়, হ্যাঁ, গোকুল তাদেরকে ডাকে, এবং যাতে করে মাসি পিসি কাচারি বাড়িতে চলে গেলে আল্লাদিকে যারা তুলে নিয়ে যায়। এই যে পুরুষতান্ত্রিক সমাজের যে ঘৃণ্য চিত্র তুলে ধরা হয়েছে, সেটা এখানে আমাদেরকে আলোচনা করতে হবে। এবং সর্বশেষ নেকলেস গল্পে মাদাম লইসেলের যে ভয়াবহ পরিণতির যে দিকটি, আমরা যদি দেখি যে বলে না, অতি লোভে তাঁতি নষ্ট, অর্থাৎ সে নিজের কোনো কিছু ছিল না, সে তার বান্ধবীর থেকে সে একটা হার নিল, সেই হারটা
সে হারিয়ে ফেললো এবং সেই হারটা ছিল অ্যাকচুয়ালি নকল, কিন্তু সে আসল ভেবে সেটা নতুন করে আবার ঋণ করে তার বান্ধবীকে দেয় এবং সেটা ঋণ পরিশোধ করতে তার 10 বছর লেগে গিয়েছে। তো সেই বিষয়টা। এরপর হচ্ছে নেকলেস গল্পে জীবন দর্শনের যে ইঙ্গিত দেয়, দুটো প্রায় কাছাকাছি। অর্থাৎ আমাদের জীবনে আমরা নিজের যতটুকু আছে ততটুকুর ভেতরে আমাদের স্যাটিসফাইড থাকা বা সন্তুষ্ট থাকা উচিত। সেই বিষয়টা এখানে আসলে আমাদের যে জীবন দর্শন ইঙ্গিত, আমরা এখান থেকে কি শিখলাম, সে বিষয়গুলো আমাদেরকে এখান থেকে জানতে হয়। সো আমার বিশ্বাস যে মোটামুটি আমরা সৃজনশীল লেখার যে সিস্টেম সেগুলো আসলে বুঝতে পারছি, কোন কোন পয়েন্টগুলো আমাদেরকে সৃজনশীল আসতে পারে। এরপর হচ্ছে কপিল দাস মুর্মুর শেষ কাজ, খুবই গুরুত্বপূর্ণ। এখানে দুইটা জিনিস দেওয়া আছে, দুইটা প্রশ্ন প্রায় কাছাকাছি, প্রথম দুইটা প্রশ্ন। তো প্রথম প্রশ্ন এখানে বলা হচ্ছে যে সাঁওতালদের সংগ্রামী চেতনা, অর্থাৎ সাঁওতালদের জীবনে তাদের যে সংগ্রাম, সেই সংগ্রামী চেতনা এখানে লিখতে হবে। দ্বিতীয়ত হচ্ছে কপিল দাসের যে সংগ্রামী বা সাহসী চেতনা। আমরা এক সময় দেখি কপিল দাস যখন বালক ছিল, ঠিক আছে, যখন তরুণ ছিল, তখন আসলে তার যে সংগ্রামী চেতনা বা সে কি কি করেছে আমরা জানি। যে সে গান গাইতো, সে এক পাদ্রীকে, সে মানুয়াল পাদ্রীকে সে ফেলে দিয়েছে, অনেকগুলো ঘটনা আছে। তো দুটা কাছাকাছি, সাঁওতালদের সংগ্রামী চেতনা অথবা কপিল দাসের সংগ্রামী বা সাহসী জীবনের বর্ণনা। প্রথমটা খুবই গুরুত্বপূর্ণ এবং শেষটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা এই গল্পের আসলে মূল প্রতিপাদ্য বিষয় বলতে পারি। সেটা হচ্ছে মহাজনরা আসলে তারা যে শোষণটা করতো মহাজনরা সাঁওতালদের উপরে, সেই শোষণের চিত্রটা আমাদেরকে তুলে ধরতে হবে। এরপর রেইনকোট, খুবই গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা গল্প। সো রেইনকোট গল্প থেকে আমরা তিনটা জিনিস পড়বো। প্রথমত হচ্ছে গেরিলা আক্রমণের চিত্র পড়বো, এরপর হচ্ছে পাক হানাদারদের যে বর্বরতা, এটা খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ এগুলো আমরা সবাই জানি, মুক্তিযুদ্ধের সময় আমাদের পাক হানাদাররা বা পাকিস্তানি শাসকরা আমাদের উপর যে শোষণ করেছে, যে নির্যাতন চালিয়েছে, আমরা রেইনকোট গল্পে দেখতে পাই। তারা জায়গায় জায়গায় গাড়ি থামিয়ে মানুষদেরকে মেরে ফেলতেছে এবং সেখানে আমরা 25শে মার্চের কালো রাতের বর্ণনা পাই। তারপর হচ্ছে যেখানে তারা আসলে ঢাকা কলেজের যে লেকচারার তাদেরকে ধরে নিয়ে গেছে, যাদেরকে সন্দেহ হয়েছে তাদেরকে আমরা দেখতে পাই যে সেখানে নারীদেরকে ধরে নিয়ে যেত। হ্যাঁ, তো এইসব ঘটনা। এরপর বলছে রেইনকোট গল্পের আলোকে মুক্তিযুদ্ধকালীন ঢাকা শহরের বর্ণনা। এটাই আসলে রেইনকোট গল্পের মূল বিষয়, যে মুক্তিযুদ্ধকালীন আসলে ঢাকা শহরের যে পরিবেশ পরিস্থিতি, যে বর্ণনা আমরা দেখতে পাই, সেটার এখানে চমৎকার একটা দৃষ্টান্ত আমরা রেইনকোট গল্পে দেখতে পাই। ওকে, আমার বিশ্বাস যে আমরা যদি এইভাবে সৃজনশীলগুলো যদি পড়ি, আমার মনে হয় ইনশাল্লাহ তোমাদের আর সৃজনশীল নিয়ে তোমাদের কোনো দুশ্চিন্তা থাকবে না। ওকে, তো আমি যা দেখাইছি, যা পড়াইছি, তাই ভালো করে পড়বা। সর্বশেষ এসেছে 26 ব্যাচের জন্য। তোমরা যারা ইউনিভার্সিটি, তোমাদের স্বপ্ন ঢাকা ইউনিভার্সিটি সহ অন্যান্য ইউনিভার্সিটি, তোমাদের জন্য রয়েছে আমাদের ঢাবি খ প্লাস বিভাগ পরিবর্তন 5.0। সেই কোর্সে বাংলার জন্য থাকবে আমি তোমাদের তানবীর ভাইয়া, ইংরেজির জন্য থাকবে ইংলিশ বস আমাদের মানিক ভাইয়া, এবং জিকের জন্য আমাদের ফারিয়া আপু। সো আমরা ফুল টিম তোমাদের জন্য প্রস্তুত। ইউনিভার্সিটি অ্যাডমিশনে তোমাদের যে স্বপ্ন, সেই স্বপ্নকে তোমাদের একেবারে দ্বার প্রান্তে তোমাদেরকে পৌঁছে দেওয়ার জন্য আমরা সর্বোচ্চ আমাদের জায়গা থেকে চেষ্টা করে যাচ্ছি। আমাদের এই কোর্সে ভর্তি হওয়ার পরই তোমাদেরকে আমরা কোর্সের ম্যাটেরিয়ালস গুলো দিয়ে দিব, নট সফট কপি। হার্ড কপিগুলো আমরা তোমাদেরকে ঘরে পৌঁছে দিব। আমাদের নিয়মিত এক্সাম, আমাদের রেগুলার ক্লাস, আমাদের ডাউট সলভ, সো সবকিছু মিলিয়ে তুমি যদি এই তিনটা সাবজেক্টের অর্থাৎ বাংলা, ইংলিশ অ্যান্ড জিকের প্রিপারেশন নিতে পারো, তোমার ঢাকা ইউনিভার্সিটি খ ইউনিট, বিভাগ পরিবর্তন সহ অন্য সকল ইউনিভার্সিটির বিভাগ পরিবর্তন বা খ ইউনিট বা অর্থাৎ মানবিকের জন্য যেটা, এটা ফুল কাভার হয়ে যাবে। সো একটি কোর্স তোমরা সায়েন্সের স্টুডেন্টরা করতে পারো, কমার্সের স্টুডেন্টরা করতে পারো, আর্টসের স্টুডেন্টরা করতে পারো। ওকে, সো এই কোর্সটা বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট কোর্স ইউনিভার্সিটি অ্যাডমিশন খ ইউনিটের জন্য। গত বছর আমাদের সঙ্গে প্রায় 10,000-এর মতো শিক্ষার্থী যুক্ত ছিল। এইবারও তোমরা সবাই আমন্ত্রিত। সবাই ভালো থাকবা, সুন্দর সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।